নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি। আমি সাথী আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতনই আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে সাপোর্ট করো। তো বন্ধুরা, আজ হলো মে মাসের 22 তারিখ। আজ থেকে 14 বছর আগে মে মাসের 22 তারিখে আমার বরের হাত ধরে আমাকে দিল্লিতে চলে আসতে হয়েছিল। তখন আমার সবেমাত্র বিয়ে হয়েছে, মোটামুটি এক সপ্তাহের ভেতরে আমি দিল্লিতে চলে আসি, কারণ আমার বরের বিজনেস দিল্লিতে, ওই কারণে আমাকে চলে আসতে হয়েছিল। আর তখন এসে আমি বুঝতে পেরেছি অভাব কাকে বলে। সংসার করতে গেলে তো কত জিনিসপত্রেরই দরকার হয়, হাঁড়ি করা থেকে শুরু করে আসবাবপত্র, কিন্তু এখানে এসে দেখি আমার বরের কোনো কিছু নেই। একটা খাট ছিল, এখন দেখছো এই যে আমি জামা কাপড় ভাঁজ করে রাখছি খাটের উপরে, এই খাটটা সে তখনকার। আমার বর বাড়িতে গেছিল বিয়ে করতে, তখন এই খাটটা অর্ডার করে রেখে গেছিল। যাওয়ার সময় ১,৫০০ টাকা দিয়ে বলেছিল আমি বিয়ে করতে যাচ্ছি, এলেই তোমাদেরকে আমি পুরো টাকা দিয়ে খাটটা নিয়ে যাব। তখনকার ৩,০০০ টাকা নিয়েছিল এই খাটটা। তখনকার ৩,০০০ টাকা মানে আমার বরের কাছে অনেক বড় একটা টাকার অঙ্ক ছিল, কারণ ওনার দোকানদারি তো সেরকম ভালো ছিল না। ওই কোনোদিন ১০০-১৫০ টাকা হতো, বা কোনোদিন ভুল ভবিষ্যৎ ভাগ্য যদি ভালো থাকতো তাহলে ৫০০ টাকা হয়ে যেত। তোমরা তো বুঝতেই পারছো, দিল্লির বাড়িতে ৫০০ টাকা মানে কোনো কিছু হয় না, তাতে নুন আনতে পান্তা ফুরনের মতো। আমার বর এখানে একা একা থাকতো, ওই কারণে ঘর ভাড়া নেয়নি। আমার বিয়ে হয়েছিল এখানে আসার পর, মানে দিল্লিতে আসার পর আমি এক রাত আমাদের দোকানের মধ্যে কাটিয়েছি। মানে আমার বরের তো মেডিকেল স্টোর, মোটামুটি তোমরা সবাই জানো। তার পরের দিন সকালবেলাতে আমার বর গেছিল গ্রামের মধ্যে, সেখানে দেখে শুনে একটা রুম ভাড়া নিয়েছিল। তখন রুম ভাড়া ওই ৪০০ টাকা মতন দিতাম। রুমটা তো হয়ে গেছে, এখন রান্না বান্না করতে গেলে বাসনপত্রের প্রয়োজন আছে। তো আমার বরের গোনা গোনা কটা বাসন ছিল, একটা হাঁড়ি করা আর দুটো থালা, দুটো গ্লাস, আর কোনো কিছুই ছিল না। আমার যখন বিয়ে হয়েছিল বউ ভাতে তো মোটামুটি অনেক গিফট পেয়েছি, সবই তো আমি বুঝি, একেবারে ছোট ছিলাম তা কিন্তু নয়, ওই ১৪-১৫ বছর বয়স ছিল। কিন্তু বউ ভাতে যেসব গিফট পেয়েছিলাম আমাকে কোনো কিছুই দেয়া হয়নি। যাক বন্ধুরা, সেসব গিফটের কথা নয়, বাদ দিলাম, সেসব অন্য কোনো একদিন তোমাদের ভিডিওতে বলবো। তো মূল কথা হচ্ছে, আমার বিয়ে হওয়ার ২ বছর পর আমি প্রেগনেন্ট হই। যখন আমার ১.৫ মাস হলো তখন থেকে শুরু হলো আমার রক্ত বমি, কারণ আমি প্রতিটার সময় বমি করতাম। বমি করতে করতে আমার আপনা আপনি গলা থেকে রক্ত বেরোতো। আর আমার বর ভীষণ দুশ্চিন্তা করতো যে কি হয়েছে, একা একা ওকে সামলাবো না এদিকে আমি মেডিকেল স্টোর সামলাবো। তবু আমার বর সত্যি এমন যত্ন করতো, সেসবগুলো ভোলার কোনোদিনও নয়, কোনোদিন ভুলতে পারবো না। আমাকে খাইয়ে দাইয়ে ওই দোকানে যেত, দোকান থেকে আবার বারবার ছুটে বাড়িতে আসতো। ভাত কোনো কিছু তো খেতে পারতাম না, লিকুইড জিনিস বেশি বেশি এনে আমাকে খাওয়াতো। জোর জবরদস্তি খাইয়ে দিত, দেখা গেলো সাথে সাথে আবার বমি হয়ে বেরিয়ে গেছে। বিছানা থেকে উঠতে পারতাম না, শুয়ে শুয়ে ওই রক্ত বমি হতো। যাই হোক, মোটামুটি ৪-৫ মাস মতন হলো। প্রচন্ড গরম পড়েছে, আর আমাদের দিল্লিতে তো খুব গরম, তোমরা তো জানো। আমার বাড়িতে একটা ফ্যানও ছিল না। তখন কি করতাম, গরমে ছটফট করতাম, খালি গায়েতে পুরো দিন বসে থাকতাম, কারণ আমি যে রুমটা নিয়েছিলাম সেখানে কেউ আসতো না। পুরো খালি গায়ে বসে থাকতাম, গামছা ভিজিয়ে ভিজিয়ে গায়ে জড়িয়ে রাখতাম। যখন গামছাটা শুকিয়ে যেত আবার ওই ভিজিয়ে এনে গায়ে লেপটে রাখতাম। তখন আমার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিল, রোগা হয়ে একেবারে কঙ্কালের মতন হয়ে গেছিলাম। তো আমার বর বুদ্ধি করে একটা জোগাড় বানিয়েছিল। বাইকের যে ব্যাটারি থাকে ছোট্ট, ওই ব্যাটারি দিয়ে ছোট্ট করে জলের বোতল কেটে আমাকে একটা ফ্যান বানিয়ে দিয়েছিল। সে ফ্যানে হাওয়া হতো একদম আস্তে আস্তে, মাথার কাছে রেখে দিতাম, তাও একটু শান্তি পেতাম। তাহলে বুঝতে পারছো বন্ধুরা আমার বরের কিরকম ইনকাম ছিল। একটা ফ্যান কিনবে, বহু অন্তঃসত্ত্বা অবস্থা, ওই ফ্যানও কিনতে পারতো না। অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছি। আমার বাবা যে গরিব ছিল তা কিন্তু নয়, আমার বাবা বিজনেস করতো। ছোটবেলা থেকে অভাব অনটন কোনো কিছুই দেখিনি, কিন্তু বিয়ের পরে যা দেখলাম সত্যি জীবনে কোনোদিন ভুলবো না। এই শোনা, হ্যাঁ, এই এত রাত্রিরে তুমি মাংস করছো, রান্না কখন করবে তাহলে? সবকিছু রেডি, কেটে বেটে রেডি করে রেখে দিয়েছি, শুধু এটা ধুয়ে কাটলেই আবার রান্না চাপানো হয়ে যাবে। তাই বললি সে কটা বাজে গেছো? 9টা বেজে গেছে। কি করবো বলো, এতক্ষণ কাজ করছিলাম, কাজ টাজ করে তারপর তো করবো। বলো, কিছু করতে হলে আমাকে বলো, আমি করে দিচ্ছি। কিছুই করতে হবে না, তুমি, আমি করছি, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখো কিভাবে করতে হয়। তাইতে তোমার কষ্ট কমে যাবে আমি দেখলে। কষ্ট কমবে না, যখন আমি বাড়িতে থাকবো না তখন রান্না করে রেখে দেবে। আমি কেমন যেন রান্না করি না। সে যাই হোক, তুমি তো আবার কলকাতায় গেলে আসলে রান্না পাওনি, রান্না করে রাখেনি।
সে তো পেয়েছিলাম, সে তো 2-4 বছর আগের কথা, স্বাদ ভুলে গেছি তো কিরকম ছিল। কি 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 নিয়ে এসছো মাংসের সঙ্গে? বাবা মাংসের সঙ্গে অনেক, এই দেখো কতগুলো কচকচে গিলে। ওটা তো তুমি আবার ভালো খাও, তার জন্য নিয়ে আসলাম। আমার ভীষণ ফেভারিট। আর এর মধ্যে আছে মেটে, দেখো কত, আমরা খাবো তার সঙ্গে পিরিঞ্চও খাবে। গিলে মেটে। চলো কেটে নি। কথায় আছে কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়, পাওয়া তো দূরের কথা, আজ পর্যন্ত দেখতেই পেলাম না কেষ্ট জিনিসটা কি। তো যাই হোক বন্ধুরা, কত না আশা আকাঙ্ক্ষা ছিল আমার একটা বাড়ি হবে, বাড়িতে সবাইকে নিয়ে একসঙ্গে সুখে শান্তিতে থাকবো, কিন্তু ভগবানের কি লীলা, আজ পর্যন্ত বাড়ির বত হলো না, সারা জীবন ভাড়া বাড়িতেই কাটিয়ে যেতে হচ্ছে। আসলে কি বলতো বন্ধুরা, ভগবান যদি না দেয়, কতই তুমি হাই হুতাশ করো আর ছটফট করো না কেন, সে জিনিসটা যদি পাওয়ার তোমার যোগ্য টাইম না হয়, তুমি কিছু উপকারই পাবে না। আর বন্ধুরা, আজকে আমার মনটা না ভীষণ খারাপ, তার কারণ আমার বর আজকে আমার সঙ্গে ভীষণ খারাপ ব্যবহার করেছে সকালবেলাতে। সত্যি আমি ভাবতেই পারিনি যে আমার বর আমার সঙ্গে এরকম ব্যবহার করবে। বেশ কয়েকদিন ধরে না ওনার মধ্যে একটা চেঞ্জ চলে এসেছে। আমি কোনো কিছু বললে একদমই কেয়ার করে না, আমি কিছু বলছি ইচ্ছা হলে শুনলো, না হলে শুনলো না। তবু কি করব বলো তো বন্ধুরা, আমি এই কথাটা এতদিন ধরে তোমাদেরকে প্রকাশ করিনি, কাউকেই বুঝতে দিইনি যে আমার বর আমার সঙ্গে এরকম ব্যবহার করছে। আজকে বলতে বাধ্য হলাম, তার কারণ সকালবেলাতে আমি শুয়েছিলাম, কোনো কারণে উনি আমার সঙ্গে এত ঝগড়া বাঁধিয়েছে, মানে তুমুল পর্যায়ে পৌঁছে গেছে। তুই তারা করেছে, তারপরে সকালবেলা রান্না বান্না করেছি, না খেয়ে অফিসে চলে গেছে। আর আমি বলছিলাম একটুখানি খেয়ে যাও, মানুষের মধ্যে তো ঝগড়াঝাটি হতেই থাকে, এক পরিবারে থাকলে স্বামী স্ত্রী হোক বা মা বাবা, ঝগড়াঝাটি হয়, কিছুক্ষণের মধ্যে সেটা মিটিয়ে নিতে হয়। মনের মধ্যে যদি রাগ পুষে রাখা হয়, তাহলে সেই সম্পর্ক কিন্তু খারাপ হয়, ভালো আর হয় না। তো আমি ওনাকে চা রুটি এনে ওনার হাতে দিয়ে দিয়েছি যে খাও। উনি কি করেছে জানো তো বন্ধুরা, প্লেটটা ছুঁড়ে ফেলে দিয়েছে। সত্যি এরকম আমি ওনার কাছ থেকে আশা করিনি। শুধু যে আজ করেছে তা কিন্তু নয়, বেশ কয়েকদিন ধরে এরকম করছে। আর একটা মানুষ কতক্ষণ এরকম অসহ্য জ্বালাতন সহ্য করতে পারে বলো তো বন্ধুরা। তবুও কিন্তু আমি কারোর সঙ্গে শেয়ার করি না। আমার মাকে তো একদমই বলি না, কারণ আমার মার একটু বয়স হয়েছে, একা একা থাকে, কত চিন্তা ভাবনা নিয়ে থাকে বলতো। তারপর যদি আবার বলি মা আমি ভালো নেই, আমার বর আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, তাহলে ওনার ওপর দিয়ে কি যায় বলতো বন্ধুরা। আমার সংসারে কোনো দুঃখ কষ্টই ছিল না, বেশ ভালোই চলছিল। আমার বর কিন্তু আমাকে ভালোবাসে না তা কিন্তু নয়, খুব ভালোবাসে, চোখে হারায়, কিন্তু হঠাৎ হঠাৎ কখন যে কি হয়ে যায় সত্যি বোঝা যায় না। এই তো কয়েকদিন আগে বর আমাকে বলছে ছেলে মেয়ের স্কুল ছুটি পড়বে জুন মাসে, তখন আমরা ঘুরতে যাব। তো আমি বলছি আমরা তো সবে মাত্র কলকাতার বাড়ি থেকে এলাম, অনেক টাকা পয়সা খরচা হয়েছে, এখন আর যেতে হবে না। তো তাই শুনে আমার সঙ্গে সে কি ঝগড়া, বলছে টাকা ইনকাম কি তুমি করো না আমি করি, এত চিন্তা ভাবনা করছো টাকা খরচা হবে। এই কথা বলতে বলতে তুমুল ঝগড়াঝাটি লেগে গেছে। লাস্টে কি হয়েছে, আমার বর আমার মুখে ঠাস করে একটা থাপ্পড় মেরেছে। যে মানুষ কোনোদিনও আমার গায়ে হাত তোলে না, মানে একটা আঁচড়ও লাগতে দেয় না, কোনোভাবে সহ্য করতে পারে না কেউ যদি আমাকে একটা বেশি কথা বলে। আর ওই দিন উনি আমাকে এমন মার মেরেছে বন্ধুরা, সত্যি তোমাদেরকে বলে বোঝানোর মতো না। কিন্তু কি হয়েছে, আমি তোমার বাড়িতে ফোন করে কাউকে বলিনি যে আমার বর আমাকে মেরেছে। এখন নিজে নিজে কি করবে বুঝতে পেরে কি করেছে, আমার দিদিকে ফোন করেছে, বলছে সাথী ফোন করেছিল, বলছে না তো কেন, কালকে রাত্রে সাথীকে আমি খুব মারা মেরেছি। বলছে কেন মেরেছো, বলছে আমি বুঝতেই পারিনি কেন মেরেছি। তারপর ও কেন আমার সঙ্গে ঝগড়া করছিল, চুপচাপ করে থাকতেও পারতো, আমি যা বলছি আমার কথায় কথায় উত্তর দিচ্ছে। আসলে কি বলতো বন্ধুরা, উনি আমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করছিল, আমি সহ্য করতে পারছিলাম না। তাই আমি বলছিলাম তুমি এরকম কেন করছো আমার সঙ্গে, আমি কি দোষ করেছি, কি ভুল বলেছি। অভাবের সংসারে এখন বেড়াতে গেলে হয় না, বেড়াতে নাই বা গেলে তাতে কি হয়েছে বলো। তাই শুনে আমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করেছে, মেরেছে আমাকে। সত্যি বন্ধুরা আমি আর সহ্য করতে পারছি না, মাঝে মধ্যে মনে হয় যে এখান থেকে ছেড়ে চলে যায় মায়ের কাছে, কিন্তু যেতে পারি না। আমার ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে ওদেরকে নিয়ে যদি আমি চলে যাই, তাহলে সেখানে কি ওদের খাওয়াবো কি আর নিজে কি খাবো।